পরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে। এতে তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। আসাদের পতন হয়েছিল ২০২৪ সালে। ওই বছরের ৮ই ডিসেম্বর তিনি ক্ষমতাচ্যুত হন। দেশ ছেড়ে পালিয়ে যান রাশিয়ায়। পরিবার নিয়ে এখনও তিনি মস্কোতেই আছেন। ইনফোজার আজকের প্রতিবেদনে থাকছে আসাদ পরিবারের ৫৩ বছরের ফিরিস্তি। প্রতিবেদন তৈরি করেছেন শাহ মোহাম্মদ মুশাহিদ। সেই ২০০০ সাল থেকে সিরিয়া শাসন করে আসছিলেন তিনি। তার আগে শাসন করতেন তার বাবা হাফিজ আল আসাদ। বাশারের পতনের মধ্য দিয়ে শেষ হয় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসন। ২০২৪ সাল বিদ্রোহের খবরে তোলপাড় শুরু হয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। খবর রটে যায় সিরিয়া থেকে পালিয়ে গেছেন বাশার আল আসাদ। দামেস্কের একটি মসজিদে ভাষণ দিতে দেখা যায় বিদ্রোহীদের নেতা আবু মুহাম্মদ আল জোলানিকে। এর মধ্যে আসাদের দফতর থেকে পালিয়ে যাওয়ার খবর অস্বীকার করা হয়। পরে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে তিনি পালিয়ে গেছেন বিমানে করে। প্রশ্ন দেখা দেয়, কোথায় নামবে তার বিমান? সিরিয়ান দুটি বেনামি সোর্সের বরাত দিয়ে রয়টার্স জানায়, আমাদের বিমানটি সম্ভবত বিধ্বস্ত হয়ে গেছে। এতে হয়তো পরিবার সহ মৃত্যু হয়েছে তার, কিন্তু তিনি মারা যাননি। আসাদ ইন মস্কো শিরোনামে খবর প্রকাশ করে পরিবার সহ তাকে মস্কোতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে বলে জানান দেয় রাশিয়ান নিউজ এজেন্সি তাস। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে শুরু হয় সিরিয়া নিয়ে গবেষণা। আসাদের পতন কেন হলো? সিরিয়ার ভাগ্যে কি আছে আগামী দিনে? টেনে আনা হচ্ছে আসাদ পরিবারের ৫৩ বছরের ফিরিস্তি। বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদ ক্ষমতায় বসেছিলেন ১৯৭০ সালের নভেম্বর মাসের ১৩ তারিখ। তিনি শিয়াদের সম্প্রদায় এলাউই থেকে উঠে আসা। সিরিয়ায় এই সম্প্রদায়ের মানুষের সংখ্যা খুব বেশি নয়। আসাদদের গ্রামের অর্থনৈতিক অবস্থা ছিল করুণ। হাফেজ আল আসাদই ওই গ্রাম থেকে প্রথম হাই স্কুল পড়ুয়া ছেলে। আধুনিক সিরিয়া ফ্রান্স থেকে স্বাধীন হয় ১৯৪৬ সালে। এর পরপর দেশটিতে গঠন হয় বাথ পার্টি। ১৬ বছর বয়সে ওই পার্টির ছাত্র শাখায় যোগ দেন হাফেজ। তার বাবা এলাউই সম্প্রদায়ের নেতা ছিলেন। ১৯৩৬ সালে আলাদা রাষ্ট্র গঠনের আবেদন জানিয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন এই সম্প্রদায়ের ৮০ ব্যক্তি। এদের মধ্যে হাফিজের বাবাও একজন। তবে এলাউদের জন্য আলাদা রাষ্ট্র হয়নি। পরে স্থানীয় সিরিয়ানরা এলাউদের দেখতে থাকে সন্দেহের চোখে। এতে অনেক রাজনৈতিক দলের সাথে কাজ করাও কঠিন হয়ে ওঠে তাদের জন্য। তবে এসব বিষয়ে ধর্মনিরপেক্ষ দল বাথ পার্টির রিজার্ভেশন না থাকায় হাফেজ সেখানে সক্রিয় হয়ে ওঠেন। হাতাহাতিতে জড়িয়ে যান বিপরীত মতের রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড সমর্থকদের সাথে। হাই স্কুল শেষ করে হাফেজ হোমসের মিলিটারি একাডেমিতে যোগ দেন ১৯৫০ সালে। ১৯৫৫ সালে আলেপ্পোর ফ্লাইং স্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করে সিরিয়ান বিমান বাহিনীতে যোগ দেন। ১৯৫৭ সালে মিগ-17 যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য যান সোভিয়েত ইউনিয়নে। এক বছর পর দেশে ফিরে আসেন। তখন সিরিয়ার রাজনীতিবিদরা দেশটির নিয়ন্ত্রণ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের হাতে। ১৯৫৮ থেকে ১৯৬১ সালে মিশর ও সিরিয়া মিলে একীভূত আরব প্রজাতন্ত্র নামের একটি রাষ্ট্র গঠন করেছিল, কিন্তু নাসেরের কর্তৃত্বপরায়ণ মনোভাবের কারণে ওই ঐক্য স্থায়ী হয়নি। নাসের ছিলেন আরব সমাজতন্ত্রের প্রবক্তা। তখন বাথ পার্টি ছিল সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল। এর মূলনীতিতে আরব জাতীয়তাবাদকে গুরুত্ব দেওয়া হয়। হাফেজ আল আসাদ সোভিয়েত থেকে দেশ ফেরার পর তার পোস্টিং হয় মিশরে। সেখান থেকে আরও অনেকের সাথে মিলে সিরিয়াকে আলাদা করতে গোপনে সক্রিয় হয়ে ওঠেন তিনি। ১৯৬১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনীর রিপাবলিক থেকে বিচ্ছিন্নতাকামী অংশটি ক্ষমতা দখল করে এবং মিশর থেকে সিরিয়াকে বের করে নেয়। তখন যারা বাথ পার্টি করত তাদের অনেককে সন্দেহ করতে থাকে নতুন সরকার। এতে আরও অনেকের সাথে চাকরিচ্যুত হন হাফেজ। ১৯৬৩ সালে ৮ মার্চ পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় বসান বাথ পার্টিকে। এরপর সিরিয়ার নিয়ন্ত্রণ ঝুঁকতে থাকে মিলিটারি কমিটির দিকে। টানা ৫ বছর স্থায়ী হয় জরুরি অবস্থা। ৩৩ বছর বয়সী হাফেজ আল আসাদকে দেওয়া হয় সিরিয়ান বিমান বাহিনীর দায়িত্ব। ১৯৬৬ সালে আরও একটি সেনা অভ্যুত্থান হয়। প্রেসিডেন্ট আমিন আল হাফেজকে সরিয়ে ক্ষমতা দখল করে নেয় নিউ বাথ নামে বাথ পার্টির চরমপন্থী অংশ।
প্রেসিডেন্টের দায়িত্ব নুরউদ্দিন আল আতাসিকে দেওয়া হলেও কার্যত ক্ষমতায় বসেন মিলিটারি কমিটির প্রতিষ্ঠাতাদের মধ্যে সবচেয়ে প্রতিক্রিয়াশীল হিসেবে পরিচিত জেনারেল সালাহ আল জাদিদ। তখন হাফেজ আল আসাদের বয়স ৩৬। তাকে বানানো হয় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। এর ৬ মাসের মধ্যেই সিরিয়া জড়িয়ে পড়ে ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধে। এই যুদ্ধে পরাজয়ের দায় এসে পড়ে হাফেজ আল আসাদের উপর। এতে অনেকটাই কুণ্ঠাসা হয়ে পড়েন তিনি। ১৯৭০ সালে হাফেজের অসহযোগিতার কারণে জর্ডানিয়ান রয়্যাল এয়ারফোর্সের তীব্র আক্রমণের মুখে পরাজিত হয় সিরিয়ান ট্যাঙ্ক ডিভিশন। এতে হাফেজ আল আসাদকে প্রতিরক্ষা মন্ত্রীর এবং বাথ পার্টির পদ থেকে অব্যাহতি দেন সালাহ জাদিদ। বিষয়টি আগে থেকেই আন্দাজ করছিলেন হাফেজ। জাদিদের নির্দেশ কার্যকর হওয়ার আগেই রক্তপাতহীন অভ্যুত্থানী ক্ষমতায় বসেন হাফেজ। তখন হাফেজের সন্তান বাশারের বয়স মাত্র ৫। বড় হয়ে ডাক্তার হবেন এমন ইচ্ছা ছিল তার। দামেস্কো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন তিনি। ১৯৯২ সালে চোখের ডাক্তার হওয়ার জন্য যুক্তরাজ্যে যান তিনি। ভর্তি হন লন্ডনের ওয়েস্টার্ন আই হাসপাতালে। ওখানেই দেখা দেয় কিংস কলেজে কম্পিউটার সায়েন্সের ছাত্রী আসমা আল আখরাসের সাথে। আসমাকে ঘিরে কোনোরকম জীবনের স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু ১৯৯৪ সালে তার বড় ভাই বাসের আল আসাদের মৃত্যু হয়। এতে জরুরি ভিত্তিক সিরিয়ায় ফিরে যেতে হয় তাকে। তখন থেকে দেশটির পরবর্তী নেতা হিসেবে গড়ে তোলা হতে থাকে বাশারকে। তিনি সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য হন। ২০০০ সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর মাত্র ৩৪ বছর বয়সে প্রেসিডেন্টের পদে বসেন বাশার আল আসাদ। তখনও দেশটির আইনে প্রেসিডেন্টের সর্বনিম্ন বয়স ৪০ বছর থাকার বিধান ছিল। বাশারের জন্য এই আইন পরিবর্তন করা হয়। দায়িত্ব নেওয়ার পর গণতন্ত্রের স্বপ্ন দেখান তিনি। উন্নয়ন, আধুনিকায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা বলেন। প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাস পর আসমা আল আখরাসকে বিয়ে করেন বাশার আল আসাদ। হাফিজ, জাইন এবং করিম নামে এই দম্পতির ৩ সন্তান রয়েছে। পশ্চিমে শিক্ষা নেওয়ার বাশার ও আসমা পরিবারের নেতৃত্বে সিরিয়া অনেকটা উদারনীতিতে চলবে বলেই আশা করছিলেন অনেকে। কিন্তু ২০০১ সালে নিরাপত্তা বাহিনীর দমন অভিযানের পর সমালোচনার মুখে পড়েন তারা। ২০০৩ সালের ইরাক যুদ্ধকে ঘিরে বাশার আল আসাদের সাথে পশ্চিমাদের সম্পর্কের অবনতি হয়। তিনি ইরাকে মার্কিন আগ্রাসনের বিরোধিতা করেছিলেন। তখন বাশার ইরাকে অস্ত্র সহায়তা দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে আমেরিকার। এই অভিযোগের ভিত্তিতে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় মুরল দেশটি। ২০০৫ সালে লেবাননের প্রতিমন্ত্রী রফিক হারিরি বৈরুতে বিস্ফোরণে নিহত হন। এর পেছনে বাশার ও তার সহযোগীদের দিকেই আঙ্গুল তোলা হয়। এর বিরুদ্ধে প্রতিবাদ হয় লেবাননে। চাপ বাড়তে থাকে দামেস্কের ওপর। চাপের মুখে ৩০ বছর ধরে লেবাননে থাকা সিরিয়ার সামরিক উপস্থিতি প্রত্যাহার করে নিতে হয়। বাশার আল আসাদের শাসনের প্রথম দশকে ইরান, কাতার এবং তুরস্কের সাথে সম্পর্কের উন্নতি হয়। সৌদি আরবের সাথে চলতে থাকে সম্পর্কের উত্থান পতন। ২০১০ সালে পুলিশের থাপ্পড় খেয়ে ক্ষোভে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন তিউনিসিয়ার এক সবজি বিক্রেতা। এক কেন্দ্র থেকে শুরু হয় বিক্ষোভ, সেটি রূপ নেয় আরব বসন্তে। বিদায় নিতে বাধ্য হন তিউনিসিয়ার তখনকার প্রেসিডেন্ট বেন আলী। এর ঢেউ আছড়ে পড়ে মিশর, লিবিয়া, ইয়েমেন, বাহরাইন ও সিরিয়ায়। ২০১১ সালের মার্চে বিক্ষোভ হয় দামেস্কে। দক্ষিণাঞ্চলীয় শহর দারারায় দেয়ালে দেয়ালে লেখা হয় আসাদ বিরোধী স্লোগান। সেখান থেকে আটক করা হয় শিশুদের। অনেকগুলো শহর থেকে দাবি উঠতে থাকে আসাদের পদত্যাগের। কিন্তু এসব দাবি দমন করা হয় সহিংসতার মধ্য দিয়ে। দেশ জুড়ে শুরু হয় সংঘাত, হতাহত হয় লাখো মানুষ। এই বিবাদে জড়িয়ে যায় আন্তর্জাতিক কয়েকটি শক্তি। আসাদকে সহযোগিতায় এগিয়ে আসে রাশিয়া, ইরান ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। অন্যদিকে তুরস্ক সহ কয়েকটি উপসাগরীয় দেশ বিরোধীদের সমর্থন দেয়। ২০১৩ সালে দামেস্কের কাছে বিরোধী অধ্যুষিত পূর্বাঞ্চলীয় জোতায় রাসায়নিক হামলা হলে শত শত মানুষের মৃত্যু হয়। পশ্চিমারা এবং সিরিয়ায় বিরোধী গোষ্ঠীগুলো এই হামলার জন্য আসাদ সরকারকে দায়ী করে। তবে দামেস্কো এই অভিযোগ প্রত্যাখ্যান করে। পরে আন্তর্জাতিক চাপে তারা রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করতে রাজি হয়। ২০১৫ সালে প্রায় পতনের কাছাকাছি চলে যায় আসাদ সরকার। তখন তার পাশে এগিয়ে আসে রাশিয়া। সামরিক হস্তক্ষেপ পাল্টে যায় পরিস্থিতি। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে আন্তর্জাতিক সমঝোতার মাধ্যমে বাহিনী সিরিয়ার বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ওই সমঝোতা আসাদের অবস্থানকে শক্তিশালী করে। তিনি আরব কূটনীতিকে ফিরে আসেন। ২০২৩ সালে আরব লীগের সদস্যপদ ফিরে পায় সিরিয়া। দামেস্কে আবার চালু হয় কয়েকটি আরব দেশের দূতাবাস। ২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েল হামলা করে গাজা যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধ ছড়িয়ে যায় লেবাননেও। এতে অনেকটাই দুর্বল হয়ে যায় হিজবুল্লাহ।
নিহত হন হাসান নাসরুল্লাহ। পরপর কয়েকটি আঘাত আসে ইরানের ওপর। এতে সিরিয়ায় কমতে থাকে বাশার আল আসাদের প্রভাব। অন্যদিকে দীর্ঘদিন ইউক্রেনের সাথে যুদ্ধ লেগে থাকায় সিরিয়ার দিকে নজর দিতে পারেনি রাশিয়া। এতে শেষ সময় এসে মিত্রদের সহযোগিতা পাননি তিনি। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই হামলা করে আলেপ্পো দখল করে নেয় হায়াত তাহরির আল শাম বা এইচটিএস। পরে খুব কম সময়ের মধ্যেই হামা ও অন্য কয়েকটা শহর দখল করে নেয় তারা। দক্ষিণাঞ্চলে তখনও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে। কেবল দামেস্কোকে অবলম্বন করে টিকে ছিলেন বাশার, কিন্তু শেষ পর্যন্ত দামেস্কেও ছেড়ে দিতে হলো তাকে। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে। দেশটির সাধারণ মানুষ নেমে এসেছে রাজপথে। প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে উল্লাস করছে তারা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেমন দৃশ্য দেখা গিয়েছিল বাংলাদেশে।